This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা সন্ধ্যা সুপার প্রাইম টাইমে আপনাদের সঙ্গে আমি তনিষ্ঠা রয়েছি এবং আমার সঙ্গে রয়েছে সম্প্রীতি এবং বলছিরা। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, যে বড় খবরে আমরা নজর রেখেছি, শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ, তাকে খুনের ছক। ইডির উপর হামলার ঘটনায় সিবিআই এর মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ আজ বসিরহাট আদালতে যাওয়ার পথেই ন্যাজাটের বাড়িতে ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা ট্রাকের। গুরুতর জখম ভোলানাথ ঘোষ, মৃত্যু ছেলে ও গাড়ি চালকের। দুর্ঘটনার সময় কাছেই দাঁড়িয়েছিল একটি বাইক, এমনটি খবর পাওয়া যাচ্ছে। দুর্ঘটনার পর সেই বাইকে চেপে পালায় ট্রাক চালক, দাবি প্রত্যক্ষদর্শী। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, যে ঘটনা ঘটেছিল শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ, তাকে খুনের ছক কষা হয়েছিল কি, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। কারণ যেরকমটা আমরা আপনাদেরকে গ্রাফিক্সের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, ঠিক সেই ধরনের একটা ঘটনাই ঘটেছিল বলে এখন অব্দি মনে করা হচ্ছে। ইডির ওপর হামলার ঘটনায় সিবিআই এর মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ আজ বসিরহাট আদালতে যাওয়ার পথেই ন্যাজাটের বয়ারমারিতে ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা ট্রাকের। গুরুতর জখম ভোলানাথ ঘোষ, মৃত্যু হয় তার ছেলে এবং চালকের। আর এটা শুধুমাত্র নিছক দুর্ঘটনা নয়, চক্রান্ত করেই তার বাবাকে টার্গেট করা হয়েছিল, এমনটাই বলছেন ভোলানাথ ঘোষের ছেলে। এবং সেই টার্গেট করেই ভাইকে খুন করা হয়েছে। জেলে বসে বাবাকে খুনের ছক কষেছিল শেখ শাহজাহান। বিস্ফোরক দাবি, জখম সাক্ষী ভোলানাথ ঘোষের বড় ছেলে বিশ্বজিৎ ঘোষের। আগেও বাবাকে একাধিকবার হুমকি দিয়েছিল শেখ শাহজাহান এবং তার অনুগামী সবিতা রায় ও মুসলিম শেখকে দিয়ে এই ঘটনা ঘটিয়েছে জেলবন্দি শেখ শাহজাহান। বিস্ফোরক অভিযোগ, সাক্ষী ভোলানাথ ঘোষের বড় ছেলে। ইচ্ছা, সম্পূর্ণ ইচ্ছা। এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য। ওদের থেকে, ওদের বিভিন্ন লোক দ্বারা হুমকি, যে শাহজাহান শেখের ওখানে একটাই রাত চলে, শাহজাহান শেখ ও জেলে বন্দি, ও জেলে বসে কারসাজি করছে, ওর কারসাজি এটাই। ন্যাজাট পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় আর মুসলিম শেখ হচ্ছে সহ সভাপতি। এই দুজন শাহজাহান শেখের সম্পূর্ণটাই র্যাকেট চালাচ্ছে ওখানে। মানুষের অত্যাচার, মানুষের ভয় দেখানো, মানুষের চুপ করানো, সব কিছুই ওরাই চালাচ্ছে। মানে এটা কি দুর্ঘটনা নয়, খুন? কোনো দুর্ঘটনা না, খুন, 100% খুন। কে করিয়েছে? সরাসরি সরাসরি শাহজাহান শেখের ইন্ধনে মুসলিম শেখ আর সবিতা রায়। জেল থেকে সাধারণ ইনস্ট্রাকশন দিচ্ছে, ফোন করে, ওর বউয়ের সাথে কথা হয় কন্টিনিউ। খুন, ষড়যন্ত্র, দুর্ঘটনা কিছু খুন করেছে। কে করেছে জানাবেন? শাহজাহান শেখের ইন্ধনে সবিতা, মুসলিম শেখ, ওদের ছেলেপুলেদের খুন করেছে, আর কেউ কিছু না। আপনার বাবা একজন শেখ শাহজাহান কি জেলে বসে এই সমস্ত সব করে। আপনার বাবা একজন সাক্ষী, সিবিআই কি আপনার কোনো প্রোটেকশন দিয়েছিল, নিরাপত্তা দিয়েছিল? না, নিরাপত্তা নেই। আচ্ছা, চাই মানে নেই। সিবিআই কে কি আপনারা জানাবেন গোটা বিষয়টা নিয়ে, যে আপনাদের আশঙ্কা রয়েছে? আমরা সবাইকেই জানাবো। দেখুন, নিউজরুম থেকে এই মুহূর্তে আপডেট দিয়ে আপনাদের, যে দুজনের মৃত্যু হয়েছে। ভোলানাথ ঘোষের ছোট ছেলে সত্যজিৎ ঘোষের মৃত্যু হয়েছে এবং গাড়ির চালকের মৃত্যু হয়েছে, কিন্তু তাদের আজ ময়না তদন্ত হচ্ছে না, এই মুহূর্তে খবর। আরো জানবো, সুজয় আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি কথা বলবো তার সঙ্গে। সুজয়, দেখো, যেটা জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে, যে আগামীকাল এসএসকেএম হাসপাতালে ময়নাতদন্ত হবে। ভোলানাথ ঘোষের ছোট ছেলে সত্যজিৎ ঘোষ এবং তার যে গাড়ির চালক, তাদের দুজনের ময়নাতদন্ত হবে আগামীকাল। এবং ময়নাতদন্তের মৃত্যুর কারণ স্পষ্ট হবে, যদিও এটা অফিসিয়াল প্রসেস, কিন্তু গাড়ি দুর্ঘটনার জন্যই তাদের মৃত্যু হয়েছে, সেটাই কিন্তু পুলিশ এবং হাসপাতাল সূত্রে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এবং ইতিমধ্যেই কিন্তু ভোলানাথ তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন এবং তিনি লিখিত অভিযোগ দায়ের করছেন এই ঘটনায়, এবং খুনের চেষ্টা, খুন অর্থাৎ তাকে খুনের চেষ্টা করা হয়েছে, খুন করা হয়েছে ইত্যাদি অভিযোগ ইতিমধ্যে পুলিশের কাছে তিনি দায়ের করতে চলেছেন। এবং ইতিমধ্যে স্থানীয় ফাঁড়িতে তিনি পৌঁছেছেন বলেও আমরা জানতে পারছি। সেখানে বিস্তারিত লিখিত আকারে জানছে, তার কারণ এই ঘটনা কিন্তু ভোলানাথই এই ঘটনার অন্যতম বড় সাক্ষী। তিনি নিজে চোখে দেখেছেন কিভাবে ঘটনাটি ঘটেছে, অর্থাৎ লরিটি কোনোভাবে যে কিভাবে তাকে টার্গেট করেছিল, সমস্তটা কিন্তু একমাত্র তিনিই সাক্ষী। ফলে তার বয়ান এবং তার অভিযোগের ভিত্তিতেই পুলিশ এই মামলার তদন্ত শুরু করতে চলেছে।
একেবারে যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে সরবেরিয়ার দিক থেকে ভোলানাথ ঘোষের গাড়ি যাচ্ছিল আর উল্টো দিকে মালঞ্চর দিক থেকে ট্রাকটা ধেয়ে আসছিল। একবার না দুবার ধাক্কা মারে ভোলানাথ ঘোষের গাড়িতে ওই ট্রাক এবং তারপর ট্রাকের চালক বাইকে করে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করছে। সেই ঘটনাস্থল থেকে আমার সহকর্মী সত্যজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। আমি একবার সরাসরি সত্যজিতের কাছে চলে যাবো। সত্যজিৎ, সকাল 8টার ঘটনা এবং তারপর এখন সন্ধে প্রায় 6:30, কি অবস্থা দেখছো ওখানে এখন? দেখো 6:30 আর ঠিক এই 6:30টার কিছু মুহূর্তেই আগে মিনাগার এসডিপিও কৌশিক বসাক তিনি একটি দল নিয়ে এখানে আসলেন এবং যে ঘটনাস্থল সেই ঘটনাস্থল তিনি ঘুরে দেখলেন। দেখবার পরে তার যারা দায়িত্বে তদন্তকারী অফিসাররা আছেন তাদেরকে বেশ কিছু নির্দেশ দিলেন। পাশাপাশি আমাদেরকে তিনি জানালেন যে এই ঘটনায় এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ হয়নি। নিছকই পথ দুর্ঘটনার একটি মামলা করে তারা তদন্ত শুরু করেছে, কিন্তু অভিযুক্তরা বা যারা অভিযোগ করছিলেন এই ভোলানাথ ঘোষ সহ তার পরিবারের সদস্যরা তারা লিখিত অভিযোগ করলেই তারপরেই তদন্ত শুরু হবে। এবং বর্তমানের যা অবস্থা এই এলাকা কিন্তু পুলিশ প্রশাসন ইতিমধ্যেই ঘিরে রেখে দিয়েছে যাতে করে নতুন করে কোনো নমুনা এখান থেকে সরে না যায়। এবং যে দুটি গাড়ি নয়নজলিতে পড়ে আছে এখনো পর্যন্ত সেখানে পড়ে রয়েছে, সেইগুলো কি রেস্কিউ করার বা সেখান থেকে নিয়ে যাওয়ার কিন্তু কোনো রকম পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। ফলত বলা যেতে পারে যে বাসন্তী হাইওয়ের ওপরে তুমি যেমনটি বলছিলে যে ঠিক একটি গাড়ি মালঞ্চের দিক থেকে আসছিল এবং ট্রাক যেটি খালি অবস্থায় ছিল এবং অপর দিক থেকে ভোলানাথের তার বেশ পরিবারের সদস্যরা ড্রাইভাররা তারা যখন যাচ্ছিলেন পৃথক একটি মামলাতে তখনই সেই গাড়িতে ধাক্কা মারে এবং এই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এবং সেই মৃত্যুর পর সন্ধ্যাতে এসডিপিও তিনি আসলেন এবং তিনি খতিয়ে দেখলেন এবং অভিযোগ পাওয়ার পরই পূর্ণাঙ্গ তদন্ত হবে বলেই কিন্তু জানালেন তিনি। ধন্যবাদ সত্যজিৎ, নজর রাখো। এখনো পর্যন্ত আমরা কমপ্লেন পাইনি, কমপ্লেনটা পাই তারপর কমপ্লেনে অভিযোগ কি আছে সেটা একবার খতিয়ে দেখে তারপর আটক হয়েছে। এক্ষুনি আমি কমপ্লেন পাওয়ার পরে আপনাদের আপডেট দিতে পারবো। এক্ষুনি আমি এর থেকে বেশি অভিযোগ করেছে এই যে রোড ট্রাফিক আমরা এখনো পর্যন্ত ওনার লিখিত অভিযোগ পাইনি। অ্যাক্সিডেন্টটা কি মনে হয় আপাতত আপনারা কি খবর পেয়েছিলেন এটা বলে দিন। আমি কমপ্লেন পেলে কমপ্লেনের উপর বেস করে কেস স্টার্ট হবে, কেসে আমরা ইনভেস্টিগেশনে যা পাবো সেটা আপনাদের আপডেট দিতে পারবো। এই মুহূর্তে প্রাইমারিলি কিছু রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। দেখুন, একটা সময় এই ভোলানাথ ঘোষ আর শেখ শাহজাহান অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। শেখ শাহজাহান ভোলানাথকে বরদা বলেও সম্বোধন করতেন, কিন্তু তারপর শিবু হাজরা আর আলমগীর এরা অনেক বেশি কাছের হয়ে যায় শেখ শাহজাহানের এবং সম্পর্ক এতটাই খারাপ হয় যে আজকের মতো একটা বড় ঘটনা এবং এই ঘটনার পেছনে যে শেখ শাহজাহান রয়েছেন সেটা ভোলানাথ ঘোষ এবং তার পরিবার পরিষ্কার বলেছে। কিন্তু সম্পর্ক খারাপ হলো কেন, ইকুয়েশন এতটা খারাপ হলোই বা কেন, পরিস্থিতি কি, সবটাই জানবো। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। সুপ্রিয়, ব্যাকগ্রাউন্ড কি জানতে পারছি আমরা? মঞ্জিরা, দেখো আজকের এই যে ঘটনা সেই ঘটনা যে নেহাত দুর্ঘটনা নয়, এই বিষয়টি ভোলানাথ ঘোষ তিনি তার পরিবারের সদস্যরা এমনকি তার যারা ঘনিষ্ঠরা রয়েছেন তারা সকলেই কিন্তু দাবি করছেন। এমনকি তারা যেটা দাবি করছেন যে পরিকল্পনাভাবেই আজকের এই ঘটনাটি ঘটনা হয়েছিল এবং কোথাও গিয়ে ভোলানাথ ঘোষকেই হত্যা করার বা খুনের পরিকল্পনা ছিল। কিন্তু এক সময় যে শাহজাহান শেখের বরদা ছিল বা বরদা বলে যাকে সম্বোধন করতো সেই বরদাই কিন্তু পরবর্তীতে চক্ষুশূল হয়ে উঠেছিল শেখ শাহজাহানের। 2008 সাল থেকে ভোলানাথ ঘোষের সঙ্গে শেখ শাহজাহানের সম্পর্ক এবং তার পরবর্তীতে শেখ শাহজাহানের যে বিশাল ব্যবসা বাণিজ্য বা তার যে আর্থিক প্রতিপত্তি বা তার সম্পত্তি এই সব কিছুর শুরুটা কিন্তু হয়েছিল এই ভোলানাথ ঘোষের হাত ধরেই। কিন্তু পরবর্তীতে যেটা আমরা জানতে পারছি, এমনকি ভোলানাথ ঘোষ তিনিও যেটা দাবি করেছেন যে আলমগীর অর্থাৎ শাহজাহান শেখের ছোট ভাই এবং অন্যদিকে শিবু হাজরা যে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে, এরা দুজন শাহজাহানের ঘনিষ্ঠ হতে শুরু করে। এমনকি তারা বুঝতে পারলেন যে শুধুমাত্র শাহজাহানের ঘনিষ্ঠ হওয়ার ক্ষেত্রে তাদের কাছে যাওয়ার ক্ষেত্রে এই ভোলানাথ ঘোষকে যতক্ষণ না পর্যন্ত তারা দূরে সরাতে পারছেন ততক্ষণ পর্যন্ত তাদের কিন্তু কাছে যাওয়া বা সমস্ত কিছুর দেখভাল বা দায়িত্ব পাওয়া সম্ভব নয়। এবং তারপরেই তারা কিন্তু পরিকল্পনা করে বিভিন্নভাবে ভোলানাথ ঘোষের নামে মিথ্যা অপবাদ দিতে শুরু করে। এমনকি এতটাই চক্ষুশূল হয়ে ওঠে শেখ শাহজাহানের 2020 সালে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার ক্যামেরা পার্সন সুদীপকে বলবো, যদিও অন্ধকার রয়েছে আমাদের ক্যামেরার আলো হয়তো দেখানো সম্ভব হবে না, পিছনে যে আলো জ্বলছে এটাই হচ্ছে ভোলানাথ ঘোষের বাড়ি। এই বাড়িতে রীতিমতো যেটা অভিযোগ যে শাহজাহান শেখের বাহিনী ভোলানাথ ঘোষের বাড়িতে হামলা চালায়, ভাঙচুর চালায়। আর 2020 থেকে প্রায় 2024 সাল পর্যন্ত অর্থাৎ
অর্থাৎ শাহজাহান শেখ গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত বাড়ি ছাড়া অবস্থাতেই ছিলেন এই ভোলানাথ ঘোষ। এবং তিনি যখন ফিরে আসেন, অর্থাৎ শাহজাহান শেখ একদিকে গ্রেপ্তার হলেন এবং তার পরবর্তীতে এলাকায় ফিরলেন ভোলানাথ ঘোষ, এবং তার পরবর্তীতে ইডি এবং সিবিআই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় ভোলানাথ ঘোষকে। তিনি একাধিকবার হাজিরা দিয়েছেন। আর সেখান থেকেই কোথাও গিয়ে শাহজাহান শেখ বা তার ঘনিষ্ঠদের যেটা অনুমান, যে যেহেতু এক সময়ের শাহজাহান শেখের ঘনিষ্ঠ ছিলেন এই ভোলানাথ, তার ব্যবসা বাণিজ্য, কোথায় কি সম্পত্তি রয়েছে, সমস্ত কিছু নখদর্পণে ছিল। আর সিবিআই এবং ইডির মুখোমুখি হয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে যাবতীয় তথ্য দিয়ে শাহজাহান শেখকে আরো বিরোধী জানতো এই ভোলানাথ দাস, সে যদি সবটা কিছু বলে দেয় তার কারণেই, সেই ভয় থেকেই হয়তো এই ধরনের ঘটনা। আপাতত তদন্ত চলছে, সুপ্রিয় নজর রাখো। আপাতত ধন্যবাদ। এতে দুর্ঘটনা নয়, এটা পরিকল্পনা মাফিক অ্যাক্সিডেন্ট করানো হয়েছে, যেহেতু উনি আদালতে না যেতে পারে। এই শাহজাহান শেখের মামলা, শাহজাহান শেখ বিভিন্ন রকম বিভিন্ন মানে ব্যবসা ক্ষেত্রে 78 লাখ টাকা একটা মিথ্যা মামলায় ফাঁসিয়েছে, তারপরে একটা রেপ কেসে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে ভোলা ঘোষকে, মিথ্যা মামলায়। আর সেইগুলো পরিচালনা করছে ওখান থেকে, সেন্ট্রাল জেল থেকে বলে দিচ্ছে মোসলেম শেখকে, সবিতা রায়কে, শাহজাহান শেখ, ইমান গাজী আছে এখানে, এদেরকে বলে দিচ্ছে তোরাই সন্দেশখালিটা পুরো পরিচালনা করবি, আমি যেভাবে করতাম সেইভাবে করবি, না পারলে আমার কাছে বুদ্ধি নেবি। ও সেন্ট্রাল জেল থেকে বলতো। আর ওর তো টাকার পাহাড়, এখানে টাকা তো আছে, এরা ওর টাকা খাচ্ছে। মোসলেম শেখ, ইমান গাজী, তোমার সবিতা রায় টাকা খাচ্ছে, টাকা হদ্দম দিচ্ছে, এরা কাজ চালিয়ে যাচ্ছে। ইমান গাজী হলো এখানকার নতুন সভাপতি হয়েছে, মাস 2 হচ্ছে। দুর্ঘটনা নয়, আমাকে খুনের পরিকল্পনা ছিল। শেখ শাহজাহান মামলার যে অন্যতম সাক্ষী, তিনি এমনটাই বলছেন যে এটা কোনো দুর্ঘটনা নয়, পুরোটাই পরিকল্পনা মাফিক। এবং 5-6 দিন আগে একটা খবর পেয়েছিলাম, এবং তারপর দিনের বেলায় কোর্টে যাব, এত বড় কিছু হতে হবে ভাবতেই পারিনি, এমনটাই বলছেন। আচ্ছা, কি বলছেন তিনি, আপনাদেরকে শোনাই বরং তার বক্তব্য, শুনুন। আপনি নিজে চোখে দেখেছেন আলিমকে? কালো সোয়েটার পরা ছিল, হাফ, এইটুকু মতো বলছি, সাইডে ঘাটটা কাজ করে সালিম। আলিম, গাড়িটা কে চালাচ্ছিল? আলিমে। গাড়ি আলিমই চালিয়েছে? আমি তো চিনি, আমি খুব ভালো চিনি। মোল্লার নামে যে গাড়িটা ছিল, আমি তো যাইনি খান। আচ্ছা, এই যে দুর্ঘটনাটা ঘটলো, দুর্ঘটনার পরে কি এই আলিম গাড়িতে করে অন্য কোনো বাইকে চলে গেছিল দেখেছেন? তখন আমার সেন্স নেই, আমি জানি না। মানে অনেকদিন থেকে একটা পরিকল্পনা চলছে আমাকে সরিয়ে দেওয়ার জন্য, কারণ আমি বড়বাবুর মানে বড় সাহেবের কিছু কেজের আমাকে সিবিআইডি ঘন ঘন ডাকতো, কিছু সাক্ষী মেনেছে, যার জন্য অনেক থেকে আগে থেকে পরিকল্পনা যেভাবে ওকে সরিয়ে দিতে হবে। আমি ওনার সঙ্গে ব্যবসায়ী পার্টনার ছিলাম। আচ্ছা, আমাকে ঠকিয়ে যখন এখান থেকে 2020 সালে একবার পরিকল্পনা করলো, তখন বাড়ি থেকে চলে গিয়েছিলাম। তারপরে বাড়িতে আসলাম, প্রশাসনের দৌলতে আমাদের হাজি সাহেব এমপি চলে সুন্দর চলছিলাম, কিন্তু ওরা বেরোতে পারছে না, একেবারে দিন যাচ্ছে, বিভিন্ন পরিকল্পনা যে বলে আমি আরো কিছু ক্ষতি করতে চলেছি, তাই ওকে সরিয়ে দিলে আমার ঠিক থাকবে। মানে শোনে না, বিভিন্ন লোক যে বিভিন্ন খবর পাঠাতো, ওনাকে সতর্ক করতে বলুন, এইসব তখন। আর আপনারা শুনলেন এই দুর্ঘটনাতে যে চালকের নাম উঠে আসছে, মানে যে ট্রাক চালক যে কিনা দুর্ঘটনার পর বাইকে করে পালায়, সেই আলিম মোল্লা কে জানেন? আলিম মোল্লা হচ্ছে শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ, এবং জেলে যখন রয়েছে শেখ শাহজাহান, তখন শাহজাহানের সমস্ত কিছু দেখতো এই আলিম মোল্লাই। আর আজকে যে ট্রাক এসে এই গাড়িকে ধাক্কা মারে, মানে ভোলানাথ ঘোষের গাড়িকে ধাক্কা মারে, সেই ট্রাকের চালকও ছিল এই আলিম মোল্লা। আমরা এই নিয়ে আরো ডিটেলসে জানবো, আমরা কথা বলবো। সত্যজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, এই যে আলিম মোল্লার নাম বারবার উঠে আসছে, এবং সেখানে বিজেপির তরফ থেকেও একটা অভিযোগ করা হচ্ছে, স্থানীয় তরফ থেকেও একটা অভিযোগ করা হচ্ছে যে আলিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয় না। দেখো, প্রথমে আলিমের পরিচয়টা আমি জানাই যে এই আলিমের সঙ্গে শেখ শাহজাহানের একটি নিবিড় এবং ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যেটা বিজেপির তরফ থেকে যেমন অভিযোগ করা হচ্ছে, পাশাপাশি ভোলানাথ এবং তার পরিবারের সদস্যরা যেমনটি অভিযোগ করছিল যে আলিম কলমে
বর্তমানে সন্দেশখালীর একটা বিরাট অংশে চালাচ্ছিলেন তিনি, এবং শেখ শাহজাহানের নির্দেশেই তিনি কার্যত তার কার্যকলাপগুলো চালিয়ে যাচ্ছিলেন। শুধুমাত্র সেই অভিযোগ না, আজকের যে ঘটনা, সেই ঘটনায় গুরুতরভাবে ভোলানাথ এবং তার ছেলে অভিযোগ যেটা করছেন যে কালো সোয়েটার পরা এই আলিমই ছিলেন, তিনি চালক ছিলেন এবং তিনি ড্রাইভারের সিটে বসা অবস্থায় তিনি ছিলেন, সেটা তিনি দেখেছিলেন। এই অভিযোগ পাওয়ার পরেই কিন্তু আমরা আলিমের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং তাদের বাড়িতে গিয়ে আমরা যতটুকু জানছি তাদের পরিবারের সদস্যরা আমাদের বলছেন যে আলিম কোনো রকমভাবে ট্রাক চালাতে পারেন না, তারা একটি পারিবারিক অনুষ্ঠানে গিয়ে আজকেই বাড়ি ফিরেছেন। ফলত বলা যেতে পারে যে আলিমের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করছেন তাদের পরিবারের সদস্যরা। কিন্তু আলিমের ব্যাকগ্রাউন্ড কি, আলিমের সঙ্গে শেখ শাহজাহানের সম্পর্ক কি, সেই তথ্য কিন্তু যখন জানতে পারছি তখন জানা যায় যে সন্দেশখালীর একটা বড় অংশ কিন্তু আলিমের অঙ্গুলি হেলনেই চলে। এবং শুধু তাই নয়, আলিম এতটাই শেখ শাহজাহানের সঙ্গে তার নিবিড় সম্পর্ক ছিল যে ইডি এবং সিবিআই এর নজরে তার আছে এবং তাকে একাধিক নাম ছিল এই আলিম মোল্লার। সত্যজিৎ, তুমি সঙ্গে থাকো এই আলিম মোল্লার স্ত্রী, তিনি ঠিক কি বলছেন শোনাই আপনাদের। কি জেল থেকে বসিয়ে এই আলিমকে দিয়ে সবকিছু কাজ করিয়েছে। সেই ছবিও তুলে ধরছি রেড সার্কেল করে। এই হচ্ছে সেই আলিম মোল্লা যে আজকে ঘাতক ট্রাক চালাচ্ছিল এবং দুর্ঘটনার পর সেখানে থাকা একটা বাইকে করে পালায় এই আলিম মোল্লা। উনি বীজতলা ফেলাচ্ছিল, মাঠে গিয়েছিল, বলে বীজতলার পানিটা কাটিয়ে দিয়ে আসি। এখান থেকে হেঁটে মাঠে গিয়েছে, মাঠে গিয়ে শোনা যাচ্ছে যে ফোনে এইসব খবর ওখানে একজন ওদের বাড়ি বসে চা খেয়েছে, তার প্রমাণও আসছে। সেটা ওখানে গেলে বুঝতে পারবে, পাশে আসে শুনলে। এবারে ওখান থেকে তারপরে এবারে ওই সব খবর শুনছে, তারপরে উনি বাড়িতে এসে কোথায় চলে গিয়েছে আমরা জানি না। ওটা ফাঁসানোর জন্য বলছে, ওটা সঠিক না, মিথ্যে কথা। ওনার এমনি সিবিআই চিঠি আছে, উনি একটু পালিয়ে বেড়াচ্ছে, তাতে নার্ভের দোষ হয়ে গিয়েছে। ডাক্তারের ওষুধ ছাড়া উনি চলতে পারে না। পারে দুটো লিগামেন্ট হাড় কাটা, দুটো পুরো লিগামেন্ট, দুটো হেঁটোর হাড় সব লিগামেন্ট কাটা, উনি অসুস্থ আছে। টুকটাক বড়ি ওষুধ না খেলে চলতে পারে না খুব। ওটা ফাঁসানোর জন্যই বলছে। ওটা উনি তো বাড়ি ছিল 10টা অবধি, তো 9টার দিকে আমরা বাড়িতে এসেছি, মৃত্যু বাড়িতে। ওখান থেকে খাওয়া দাওয়া করে এখানে এসেছি। তারপরে এখানে ওইসব খবর পেয়ে মাঠে দেখলো যে ফোনে এইসব খবর হচ্ছে, তারপরে উনি বাড়িতে পারে। সে কোনোদিন গাড়ি চালায় না, খুব 16 চাকা গাড়ি চালায় না, ওটা মিথ্যা সাজানো কথা। ওটা সম্পূর্ণ ফাঁসানোর জন্য এইসব করছে। আরও অভিযোগ উঠছে যে শেখ শাহজাহান জেলে বসে এই আলিমকে দিয়েই তার সব কাজ চালাতো। ওটা মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা কথা। ফাঁসানোর জন্য সবটাই করছে, সম্পূর্ণ মিথ্যা কথা। কেন ফাঁসানোর চেষ্টা চলছে? সিবিআই চিঠি আছে, এমনি উনি পালিয়ে বেড়াচ্ছে, স্যার পালিয়ে বেড়াচ্ছে, এমনি সিবিআই চিঠি চাপে আছে, বাড়িতে থাকে না তো। উনি কি তৃণমূল করেন? হ্যাঁ, তৃণমূল করে। শেখ শাহজাহানের সঙ্গেই পার্টিটা করত? হ্যাঁ, একসাথেই পার্টি করতো, সবাই একসাথেই মিলেমিশে পার্টি করতো। নূতন সবাই পার্টিতে এসছে। ভোলানাথ দাস যাতে কোনোভাবে সাক্ষ্য দিতে না পারে, সেটাই কি এই জন্য খুনের ছক, এমনটাই তো অভিযোগ করছেন ভোলানাথের পরিবার। আসলে এই শেখ শাহজাহানের সঙ্গে যখন ভোলানাথের অত্যন্ত ভালো সম্পর্ক ছিল, তার সমস্ত কিছু জানতেন এই ভোলানাথ। 2023 সালে সন্দেশখালীতে ইডির ওপর হামলার যে ঘটনা ঘটে, তারপরেই কিন্তু সিবিআই মামলা রুজু করে এবং সেই মামলার অন্যতম সাক্ষ্য হচ্ছে ভোলানাথ। এবং যাতে কোনো রকম কুকীর্তি, শেখ শাহজাহানের কুকীর্তি ফাঁস করতে না পারে, সেই কারণেই কি এই খুনের ষড়যন্ত্র, এবং জেলে বসেই শেখ শাহজাহান এই খুনের ষড়যন্ত্র করেছে, এমনটাই ভোলানাথের পরিবার অভিযোগ করছেন, ভোলানাথের বড় ছেলে অভিযোগ করছেন। এদিকে শেখ শাহজাহানের মামলা বাংলার বাইরে নিয়ে যাওয়ার দাবি শুভেন্দু অধিকারী। জেল থেকে শাহজাহানই করিয়েছে এমনটাই তৃণমূল নেতার ফোন ব্যবহার করে এই ঘটনা ঘটেছে, এমনটাই বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। বক্তব্য শোনাবো। শাহজাহান করিয়েছে এবং যে ট্রাক চালিয়ে মেরেছে সে শাহজাহানের লোক এবং তার ছেলে ওয়ান অফ দি অ্যাকিউজড। সব পেয়ে গেছি, ডোন্ট ওয়ারি। এই জন্য এই মামলা
সরানো উচিত পশ্চিমবঙ্গ থেকে। যাদের কমপ্লেনার পদ্মা সহ অন্য যারা কমপ্লেনার তাদেরকে দিয়ে আমি তাদের অনুরোধ করব, উপদেশ দেব, দাদা হিসেবে উপদেশ দেব যে তারা মামলা সরানোর জন্য অন্য স্টেটে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত। শুভেন্দু অধিকারীর অভিযোগ আপনারা শুনলেন, এবার কুণাল ঘোষ পাল্টা কি বলছেন শুনুন। এবং বিরোধী দলনেতা তো কোনো কিছু ঘটলেই এই ধরনের, তাহলে হাতরাসের ঘটনা কেন, তদন্ত কেন উত্তরপ্রদেশে ছিল? তো তখন তো বিজেপি সেটাকে রাজ্যের বাইরে পাঠায়নি। ঘটনাক্রমের কেন্দ্রীয় চরিত্রগুলোর রহস্যময় মৃত্যু, ফলে বিজেপি সিপিএম এদের মুখেই কথাগুলো সাজে না। বাইরে নিয়ে যাওয়ার কথা বলছে, তো বিজেপি রাজ্যে যদি খারাপ ঘটনা হয় তখন তো বাইরে নিয়ে যাওয়ার কথা আসে না। বিজেপি শাসিত রাজ্যে যখন অপকীর্তি ঘটে, বিজেপি শাসিত রাজ্যে যখন কোনো একের পর এক রহস্যময় কাণ্ড ঘটে, তো তখন সেগুলো বাইরে নিয়ে যাওয়ার কথা হচ্ছে না কেন? একটা এক্সচেঞ্জের একটা করতে পারেন, সেইগুলো বাংলায় হবে আর বাংলারগুলো সেখানে হবে, এইটাই বাকি রেখেছেন শুভেন্দুবাবু।